আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। গাজায় হামাসের বিরুদ্ধে লড়াইয়ে সেনা পাঠাতে প্রস্তুত মধ্যপ্রাচ্যের দেশগুলো। নীরবতা ভেঙে খামেনির যে মন্তব্যে নড়ে চড়ে বসেছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। একজোট হলো মধ্যপ্রাচ্যের দুই মুসলিম দেশ। হামাসের সামরিক শক্তি এখন অটুট। ইসরায়েলি গণমাধ্যম। গাজা দখল নিয়ে মতবিরোধ। নিরাপত্তা উপদেষ্টাকে বরখাস্ত করলেন নেতানিয়াহু। ইয়েমেনের জোকার দ্বীপে রহস্যময় বিমান ঘাঁটি, পেছনে কারা? শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্টে জানিয়ে দিন। গাজায় হামাসের বিরুদ্ধে লড়াইয়ে সেনা পাঠাতে প্রস্তুত মধ্যপ্রাচ্যের দেশগুলো। ফিলিস্তিনের গাজায় হামাসের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ, এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলমান যুদ্ধবিরতির মধ্যে ট্রাম্প হামাসকে নতুন করে সতর্ক করেছেন এবং জানিয়েছেন কয়েকটি আঞ্চলিক দেশ তার অনুরোধে গাজায় সেনা পাঠাতে প্রস্তুত। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, মধ্যপ্রাচ্যের আমাদের বহু বড় মিত্র এবং আশেপাশের দেশগুলো আমাকে জানিয়েছে আমার অনুরোধে তারা বিশাল সেনাশক্তি নিয়ে গাজায় প্রবেশ করে হামাসকে সোজা করে দিতে প্রস্তুত, যদি হামাস তাদের চুক্তি লঙ্ঘন করে। তবে ট্রাম্প স্পষ্ট করে জানাননি কোন কোন দেশ এমন প্রস্তাব দিয়েছে। তিনি কেবল ইন্দোনেশিয়ার নাম উল্লেখ করে দেশটির সহায়তার প্রশংসা করেছেন। তার ভাষায়, মধ্যপ্রাচ্য ও যুক্তরাষ্ট্রের জন্য ইন্দোনেশিয়ার নেতৃত্ব যেভাবে সহায়তা দিয়েছে তার জন্য আমি কৃতজ্ঞ। আল জাজিরা জানিয়েছে, ইন্দোনেশিয়া সহ কয়েকটি দেশ গাজায় শান্তিরক্ষী বাহিনী পাঠানোর প্রস্তাব দিয়েছে বটে, কিন্তু কোনো দেশই সরাসরি হামাসের সঙ্গে যুদ্ধ করার ঘোষণা দেয়নি। ট্রাম্প আরও বলেন, মধ্যপ্রাচ্যের জন্য এমন ভালোবাসা উৎসাহ হাজার বছরে দেখা যায়নি। আমি সবাইকে বলেছি এখন নয়, এখনো আশা আছে হামাস সঠিক পথে আসবে। যদি তারা তা না করে তবে তাদের অবসান হবে দ্রুত, তীব্র এবং নির্মমভাবে। নীরবতা ভেঙে খামেনির যে মন্তব্যে নড়েচড়ে বসেছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের জবাবে নীরবতা ভেঙে মুখ খুলেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, যা যুক্তরাষ্ট্র ইসরায়েলের আলোড়ন সৃষ্টি করেছে। মার্কিন হামলায় ইরানের পরমাণু কেন্দ্র সম্পূর্ণ ধ্বংসের বিষয়ে ট্রাম্পের দাবিকে প্রত্যাখ্যান করে খামেনি রীতিমতো তোলপাড় সৃষ্টি করেছেন। তার মন্তব্যে নেতানিয়াহু এবং ট্রাম্পকে নতুন করে ভাবতে বাধ্য করা হচ্ছে। মার্কিন হামলায় গত জুনে ইসলামী প্রজাতন্ত্রের পরমাণু কেন্দ্রগুলো ধ্বংস হয়ে গেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন দাবি প্রত্যাখ্যান করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। খামেনি তার অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে ট্রাম্পকে পরমাণু স্থাপনা ধ্বংসের মন্তব্য নিয়ে স্বপ্ন দেখতে বলেছেন এবং ট্রাম্পের অধিকার নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, যদি কোনো দেশের পারমাণবিক শিল্প থাকে তবে তারা কি সেটা রাখতে পারবে কি পারবে না তা বলার অধিকার মার্কিন প্রেসিডেন্টকে কে দিয়েছে? ট্রাম্পের মন্তব্যকে অনুপযুক্ত, ভুল ও মোড়ল সুলভ বলে আখ্যা দিয়েছেন তিনি। খামেনি বলেন, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ডোনাল্ড ট্রাম্প কেবল স্বপ্নই দেখতে থাকুক। বিশেষজ্ঞরা বলছেন, রাশিয়া ও চীনের সহযোগিতা নিয়ে ইরান ফের তাদের পরমাণু কর্মসূচি শুরু করতে পারে। আন্তর্জাতিক ভূরাজনীতিতে এখন বড় প্রশ্ন হলো, ইরান যদি রাশিয়া চীনের সহযোগিতা নিয়ে পারমাণবিক অস্ত্র তৈরি শুরু করে তাহলে যুক্তরাষ্ট্র ইসরায়েল কি করবে? বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ছাড়া আপাতত ইসরায়েলের মিত্র রাষ্ট্র খুঁজে পাওয়া মুশকিল। অন্যদিকে ইরান, চীন, রাশিয়ার মিত্রদের সংখ্যা দিন দিন বাড়ছে এবং উত্তর কোরিয়াও এই জোটের প্রতি বেশি ঝোঁক দেখাচ্ছে। এমত অবস্থায় ট্রাম্প যদি কৌশলী সিদ্ধান্ত না নেন তাহলে ইসরায়েলের পাশাপাশি যুক্তরাষ্ট্রের প্রভাবও কমতে থাকবে বলে মনে করেন বিশ্লেষকরা। একজোট হলো মধ্যপ্রাচ্যের দুই মুসলিম দেশ। এক সময়কার দুই প্রতিদ্বন্দ্বী দেশ আজ কৌশলগত মিত্র। মধ্যপ্রাচ্যের শক্তিশালী একটি দেশে জোট বেঁধেছে আয়াতুল্লাহ খামেনির দেশ ইরানের সঙ্গে। অতীতে এক রক্তক্ষয়ী যুদ্ধের পর বর্তমানে এই দুই দেশ আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে এক সুকৌশলী নিরাপত্তা নীতি গ্রহণ করেছে। নিরাপত্তা সম্পর্কের জেরে ইরাক এবারে স্পষ্টভাবে ঘোষণা করেছে যে তারা তাদের মাটি বা আকাশসীমা ব্যবহার করে ইরান বা অন্য কোনো প্রতিবেশী দেশকে কখনোই হুমকির মুখে পড়তে দেবে না। দেশটিকে যে কোনো হুমকি থেকে সুরক্ষা দিতে একযোগে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে তারা। বাগদাদ স্পষ্ট জানিয়েছে, ইরান বা অন্য কোনো প্রতিবেশী দেশের বিরুদ্ধে হুমকি সৃষ্টি করতে তাদের ভূমি ও আকাশসীমা ব্যবহার করতে দেওয়া হবে না। সোমবার তেহরানে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ঘোষণা দেন ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কাসিম আল আরাজি বলেন, ইরান বা প্রতিবেশী কোনো দেশকে হুমকির জন্য কোনোভাবেই ইরাকের ভূমি ও আকাশ সীমা ব্যবহারের অনুমতি দেওয়া হবে না। বাগদাদ তেহরানের সঙ্গে স্বাক্ষরিত নিরাপত্তা চুক্তির প্রতি সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। চলতি বছরই আন্তর্জাতিক পরিমণ্ডলের উত্তেজনা চরমে পৌঁছায় যখন গেল জুনে ইসরায়েল
ইসরায়েলের অতর্কিতভাবে তেহরানের সামরিক, পারমাণবিক এবং বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়। ফলে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী পর্যন্ত নিহত হন। ইরাক তখনই জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইসরায়েলের বিরুদ্ধে একটি আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে। অভিযোগে উল্লেখ করা হয় যে ইসরায়েল ইরাকের আকাশসীমা লঙ্ঘন করে ইরানে এই হামলা চালিয়েছে। হামাসের সামরিক শক্তি এখন অটুট। ইসরায়েলি গণমাধ্যম ইহুদিবাদী একটি মিডিয়া আউটলেটের নয়া বিশ্লেষণে অনুমান করা হয়েছে গাজা যুদ্ধ হামাসের সামরিক শক্তিকে খর্ব করতে পারেনি। গাজা যুদ্ধ শুরু হওয়ার 2 বছর পরেও ইসরায়েলের নিরাপত্তা বিভাগের মূল্যায়ন ইঙ্গিত দিচ্ছে হামাস আন্দোলনের এখনো উল্লেখযোগ্য সামরিক শক্তি রয়েছে। ইসরায়েলের সংবাদ মাধ্যম হামাসের সশস্ত্র বাহিনীর সংখ্যা প্রায় 20,000 বলে অনুমান করেছে। এই ইহুদিবাদী মিডিয়া আউটলেটের মূল্যায়ন অনুযায়ী হামাসের কাছে এখনো শত শত ক্ষেপণাস্ত্র রয়েছে, যার মধ্যে কিছু মাঝারি পাল্লার এবং ইসরায়েলের কেন্দ্রে পৌঁছাতে সক্ষম। হামাস আন্দোলনের বাহিনীর কাছে হাজার হাজার আরপিজি মানে হ্যান্ড হোল্ড অ্যান্টি ট্যাঙ্ক গ্রেনেড লঞ্চার এবং 10,000-এরও বেশি দূরপাল্লার অস্ত্র রয়েছে। এই মূল্যায়ন অনুযায়ী হামাসের সামরিক কাঠামো 6টি ব্রিগেড এবং 24টি ব্যাটালিয়ন নিয়ে গঠিত, যাদের মধ্যে কিছু এখনো সক্রিয় রয়েছে। এই অনুমান থেকে আরো বোঝা যায় যে গাজা যুদ্ধের আগে বিদ্যমান অর্ধেকেরও বেশি সামরিক সুড়ঙ্গ এখনো সক্রিয় রয়েছে। এই পরিপ্রেক্ষিতে ইসরায়েলি নিরাপত্তা পরিষেবার সাবেক কর্মকর্তা এবং পশ্চিম এশিয়ার সশস্ত্র গোষ্ঠী ও অপ্রচলিত যুদ্ধক্ষেত্র নিয়ে গবেষণাকারী ও বিশ্লেষক অরলাভি একটি সাক্ষাৎকার দিয়েছেন। ওই সাক্ষাৎকারে তিনি বলেছেন, হিজবুল্লাহ এবং ইরানের তুলনায় হামাস দুর্বল এই ধারণার ফলে ইসরায়েল গাজা উপত্যকার উপর থেকে মনোযোগ কমিয়ে ফেলেছে। 2 বছরের যুদ্ধে হামাস তার বাহিনীর কিছু সদস্যকে হারিয়েও টিকে থাকতে সক্ষম হয়েছে এবং ভবিষ্যতে নিজেদেরকে পুনরুজ্জীবিত করতে সক্ষম তারা। এই আন্দোলনটি সরাসরি আর আক্রমণ শুরু নাও করতে পারে, তবে ভবিষ্যতে ইসরায়েলের বিরুদ্ধে যে কোনো আঞ্চলিক সংঘর্ষে জড়াবে। ইহুদিবাদী এই বিশেষজ্ঞ আরো বলেন, ইসরায়েল এখনো হামাসের মানসিকতা উপলব্ধি করতে অক্ষম। 7 অক্টোবরের ঘটনাগুলো তাদের সামরিক ও গোয়েন্দা সংস্থার উপর যে বড় ধরনের আঘাত এনেছে সে নিরাপত্তা ব্যর্থতার মাত্রাও ফুটিয়ে তুলেছে। ইহুদিবাদী গণমাধ্যম এবং বিশেষজ্ঞরা এমন সময় হামাসের সামরিক শক্তির স্বীকৃতি দিলেন যখন গাজা যুদ্ধের শুরু থেকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বারবার জোর দিয়ে বলেছেন, ইসরায়েল হামাসের সামরিক শক্তি ধ্বংস করতে চায় এবং এই লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত তারা যুদ্ধ চালিয়ে যাবে। গাজা দখল নিয়ে মতবিরোধ, নিরাপত্তা উপদেষ্টাকে বরখাস্ত করলেন নেতানিয়াহু। ইসরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তজাচি হানেগভিকে বরখাস্ত করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কাতারে হামলা ও গাজা সিটি দখলে অভিযান সহ নীতিগত কয়েকটি ইস্যুতে মতবিরোধের পরেই সিদ্ধান্ত নেন তিনি। হানেগভি নিজেও এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ইসরায়েলের সাম্প্রতিক ব্যর্থতাগুলো নিয়ে তদন্ত হওয়া প্রয়োজন। জাতীয় নিরাপত্তা পরিষদের নতুন প্রধান নিয়োগ দেওয়া হবে বলে তজাচি হানেগভিকে জানিয়ে দিয়েছেন নেতানিয়াহু। ফলে হানেগভির দায়িত্বকাল শেষ হচ্ছে। 7 অক্টোবর হামাসের হামলাকে ঘিরে ইসরায়েলের ব্যর্থতা নিয়ে বিস্তারিত তদন্ত হওয়া উচিত এবং তিনি সেই ব্যর্থতার দায় নিজেও স্বীকার করেছেন। ইয়েমেনের জুকার দ্বীপে রহস্যময় বিমান ঘাঁটি। লোহিত সাগরের গুরুত্বপূর্ণ জলপথে যখন বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় হুতি বিদ্রোহী গোষ্ঠী ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনার তীব্র আকার ধারণ করছে, ঠিক তখনই ইয়েমেনের জোকার দ্বীপে এক রহস্যময় বিমান ঘাঁটি নির্মাণের খবর সামনে এসেছে। এই ঘাঁটি কে বা কারা তৈরি করছে তা এখনো প্রকাশ্যে কেউ স্বীকার না করলেও আঞ্চলিক ভূরাজনীতিতে এটি নতুন এক শক্তির আবির্ভাবের ইঙ্গিত দিচ্ছে। জোকার দ্বীপটি ইয়েমেনের উপকূল থেকে প্রায় 90 কিলোমিটার দূরে অবস্থিত। এটি হুতি নিয়ন্ত্রিত হুদায়দা বন্দরের দক্ষিণ পূর্ব পাশে এবং বাব আল মানদেব প্রণালীর একেবারে নিকটে। এই প্রণালী দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল, গ্যাস ও বাণিজ্যিক পণ্যবাহী জাহাজ যাতায়াত করে। ফলে দ্বীপটির অবস্থান সামরিক ও বাণিজ্য 2 দিক থেকে অত্যন্ত কৌশলগত। স্যাটেলাইটে ধরা পড়া সাম্প্রতিক ছবিতে দেখা যাচ্ছে এখানে একটি বড় আকারের রানওয়ে তৈরির কাজ চলছে। এপ্রিল মাসে দ্বীপে ডক নির্মাণের প্রথম ধাপ শুরু হয়। কয়েক মাসের মধ্যেই প্রায় 2 কিলোমিটার এলাকা জুড়ে অ্যাসফল্ট বিছানো হয়। অক্টোবরের ছবি দেখায় রানওয়ের মার্কিং পর্যন্ত সম্পন্ন হয়েছে। এসব কাজ এত দ্রুত গতিতে হয়েছে যে বিশেষজ্ঞরা মনে করছেন এর পেছনে বড় কোনো আন্তর্জাতিক শক্তি রয়েছে। তবে এখন পর্যন্ত কোনো দেশ আনুষ্ঠানিকভাবে এই ঘাঁটির মালিকানা স্বীকার করেনি। যদিও আন্তর্জাতিক গণমাধ্যমের দাবি, সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সম্পর্কিত কয়েকটি প্রতিষ্ঠানে প্রকল্পে অর্থায়ন ও প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে। দ্বীপটির বর্তমান নিয়ন্ত্রণ রয়েছে তারেক সালেহের বাহিনীর হাতে, যিনি সাবেক ইয়েমেনি প্রেসিডেন্ট আলী আব্দুল্লাহ সালের ভাতিজা এবং ইউএইর ঘনিষ্ঠ মিত্র।